বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ নত্যবিধান থেকে। আজকের ভিডিওটি জেএসসি, এসএসসি, এইচএসসি এবং স্নাতক দ্বিতীয় বর্ষের বাংলা ব্যাকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। শুধু তাই নয়, যে কোনো চাকরি কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও নত্যবিধান থেকে প্রশ্ন এসে থাকে। তাই শিক্ষার্থীদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বা আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, প্রশ্নটি হচ্ছে নত্যবিধান কাকে বলে, নত্যবিধানের 5টি নিয়ম উদাহরণ সহ আলোচনা করো। তো আমরা সর্বপ্রথম জেনে নিব নত্যবিধান কী জিনিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বিধান শব্দের অর্থ হচ্ছে নিয়ম। তাহলে নত্যবিধান এই শব্দটার অর্থ কী হবে? যেহেতু এখানে মূর্ধন্যয়ের ব্যাপার রয়েছে, তাহলে সহজেই আমরা অনুমান করতে পারি যে মূর্ধন্য এর ব্যবহারের নিয়ম। তাহলে এই মূর্ধন্যটা কোথায় ব্যবহৃত হবে বা এই মূর্ধন্যটা ব্যবহারের নিয়ম আমরা কোন জায়গাতে অ্যাপ্লাই করব, সহজেই একটা প্রশ্ন আমাদের মনের ভিতরে উদয় হতে পারে। এই প্রশ্নটির উত্তর হচ্ছে, সংস্কৃত শব্দে মূর্ধন্য এর ব্যবহারের সঠিক নিয়মকেই নত্যবিধান বলে। এইসব খুব ভালোভাবে লক্ষ্য করো যে সংস্কৃত শব্দে মূর্ধন্য এর ব্যবহারের সঠিক নিয়মকেই নত্যবিধান বলে। তোমরা জানো যে বাংলা ভাষা একটি মিশ্র ভাষা, এখানে বিভিন্ন ধরনের শব্দের সমাহার ঘটেছে। তো সবচেয়ে বেশি যে শব্দ বাংলাতে প্রবেশ করেছে তার মধ্যে সংস্কৃত অন্যতম। তো এই সংস্কৃত শব্দে মূর্ধন্য এর ব্যবহারের যে সঠিক নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুনটাকেই মূলত নত্যবিধান বলে অভিহিত করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা কথা না বাড়িয়ে নত্যবিধানের 5টি নিয়ম, খুব সহজ 5টি নিয়ম উদাহরণ সহ একটু আলোচনা করে দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি এখানে কয়েকটি নিয়ম লিখে রেখেছি। তার মধ্যে 1 নম্বর নিয়ম হচ্ছে, ট বর্গীয় ধ্বনির আগে দন্তন্য ব্যবহৃত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হলে সবসময় মূর্ধন্য হয়। এখানে তোমাদের কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। প্রথমত, বর্গীয় যে ধ্বনি বা বর্গীয় বর্ণ, এই জিনিসগুলো চেনা লাগবে। আরেকটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন কী জিনিস, এই জিনিসটা তোমাদের চেনা লাগবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমত বর্গ নিয়ে আলোচনা করি। বাংলা বর্ণমালায় 2 প্রকারের বর্ণ আমরা দেখতে পাই, একটা হচ্ছে স্বরবর্ণ, আরেকটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো এই ব্যঞ্জন বর্ণের ভিতরে 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। আর এই 25টি বর্ণকে, যে 25টি স্পর্শ বর্ণ আছে, এই 25টি স্পর্শ বর্ণকে আবার 5টি পর্বে বা 5টি বর্গে ভাগ করা হয়, অর্থাৎ প্রত্যেকটি বর্গে বর্ণের সংখ্যা 5টি। তার মানে আমরা যে বর্গীয় বর্ণগুলো পাই, ক বর্গীয় বর্ণ আছে 5টি, চ বর্গীয় বর্ণ আছে 5টি, ত বর্গীয় বর্ণ আছে 5টি, ট বর্গীয় বর্ণ আছে 5টি। অর্থাৎ এই জায়গাতে দেখো আমরা কি পাচ্ছি, ট বর্গীয় বর্ণ, ট বর্গীয় বর্ণ আছে 5টি। সেগুলো কি কি? ট, ঠ, ড, ঢ এবং মূর্ধন্য। অর্থাৎ এই যে ট বর্গীয় যে 5টি বর্ণ পাচ্ছি, এই বর্ণের সঙ্গে যদি আবার কোনো ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়, সেটাকে আমরা বলছি যুক্ত ব্যঞ্জন। অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সঙ্গে আবার যদি ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা বলি যুক্ত ব্যঞ্জন। তো প্রথম নিয়ম হচ্ছে, এই যে ট বর্গীয় যে 5টা বর্ণ বা 5টা ধ্বনি আছে, এই ধ্বনির সঙ্গে যদি কোনো ন যুক্ত হয়, যদি কোনো ন যুক্ত হয়ে ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন গঠন করে, তাহলে সেই যুক্ত ন
অর্থাৎ অবশ্যই কি হবে বলো তো, অবশ্যই মূর্ধন্য হবে। যেমন এখানে লক্ষ্য করো আমরা লিখেছি ঘন্টা, মূলত কি ঘর পরে ট, ওই যে ট বর্গীয় যে ট ধ্বনিটা বা ট বর্ণটা রয়েছে তার সঙ্গে একটা ন যুক্ত হয়েছে, এজন্য এই নটা হয়ে গেছে মূর্ধন্য। আবার পাষণ্ড, এখানে খেয়াল করো ট বর্গীয় একটা ধ্বনি আছে ড, ড এর সঙ্গে ন যুক্ত হওয়ার কারণে এই নটা কিন্তু মূর্ধন্য হয়ে গেছে। আবার এখানে খেয়াল করো লণ্ঠন, এই যে ঠ, ট বর্গের একটা ধ্বনি হচ্ছে ঠ, ঠ এর সঙ্গে ন যুক্ত হওয়ার কারণে এই নটা মূর্ধন্য হয়ে গেছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, নিয়মটা হচ্ছে ট বর্গীয় ধ্বনির সাথে যদি কোনো যুক্ত ব্যঞ্জন গঠিত হয় এবং সেই যুক্ত ব্যঞ্জনে যদি কোনো ন থাকে তাহলে সেই নটা অবশ্যই মূর্ধন্য হবে। আশা করি এই নিয়মটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা 2 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করি। 2 নম্বর নিয়ম বলছে রি র মূর্ধন্য স এর পর মূর্ধন্য ব্যবহৃত হয়। খুব সহজ একটা নিয়ম, 3টা বর্ণ বলা হচ্ছে রি, র এবং মূর্ধন্য স, এই 3টা বর্ণের পরে কি হবে মূর্ধন্য ব্যবহৃত হবে। যেমন আমরা উদাহরণ দিয়েছি ঋণ, রিকারের পরে যে নটা ব্যবহৃত হয়েছে সেই নটা মূর্ধন্য। তৃণ, এখানেও রিকারের পরে যে নটা ব্যবহৃত হয়েছে সেটা মূর্ধন্য। বর্ষণ, এখানে কি এখানে মূর্ধন্য স এর পরে যে নটা ব্যবহৃত হয়েছে সেই নটা হচ্ছে মূর্ধন্য। তার মানে রি, র এবং মূর্ধন্য স এর পরে যদি কোনো ন ব্যবহৃত হয় এবং সেই শব্দটা যদি সংস্কৃত শব্দ হয় তাহলে সেই নটা অবশ্যই মূর্ধন্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো আমরা 3 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করি। 3 নম্বর নিয়ম বলা হচ্ছে পর, পার, উত্তর, চান্দ্র, রাম ও নার। কয়টা শব্দ? 1 2 3 4 5 6, এই 6টা শব্দের পরে যদি অয়ন থাকে, কি থাকবে অয়ন, অ অন্তস্থ দন্তন্য, অয়ন থাকে তাহলে কি অয়ন শব্দের দন্তন্যটা মূর্ধন্য হয়। খেয়াল করো আমরা 6টি শব্দ বলছি যে পর, পার, উত্তর, চান্দ্র, রাম, নার, এই শব্দগুলোর পরে যদি অয়ন যুক্ত হয়ে নতুন কোনো শব্দ গঠিত হয় তাহলে সেই নতুন শব্দের যে নটা থাকবে সেই নটা অবশ্যই মূর্ধন্য হবে। উদাহরণ দিয়ে বোঝাই, যেমন এখানে আমরা লিখেছি পরায়ণ, এখানে কি বলতো পর যোগ অয়ন, সন্ধির মাধ্যমে যদি আমরা নির্ণয় করি তাহলে পর এই শব্দর পরে অয়ন যুক্ত হয়েছে, তাহলে এই যে অয়নের যে নটা ছিল এই নটা কিন্তু মূর্ধন্য হয়ে গেছে। একইভাবে উত্তরায়ণ, উত্তর যোগ অয়ন, উত্তরায়ণ, এই অয়নটাও মূর্ধন্য হয়ে গেছে। একইভাবে রামায়ণ, রাম যোগ অয়ন, রামায়ণ, এই রামায়ণের নটাও কি মূর্ধন্য হয়ে গেছে। এরপরে চান্দ্র যোগ অয়ন, চান্দ্রায়ণ, একইভাবে এই যে আয়ন শব্দের যে নটা এই নটা কিন্তু মূর্ধন্য হয়ে গেছে। তার মানে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে পর, পার, উত্তর, চান্দ্র, রাম ও নার, এই শব্দের পরে যদি আয়ন যুক্ত হয়ে নতুন কোনো শব্দ গঠন করে তাহলে সেই নতুন শব্দের যে নটা থাকবে এই নটা অবশ্যই মূর্ধন্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4 নম্বর নিয়মটা দেখো। 4 নম্বর নিয়মে বলা হচ্ছে রি, র মূর্ধন্য স এর পরে স্বরধ্বনি মূর্ধন্য স, অন্তস্থ, ব, হ, অনুস্বার এবং ক বর্গীয় ও প বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্তন্যটা মূর্ধন্য হয়। এখানে মাথা ঠান্ডা রেখে খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করো। আমরা এর আগের নিয়মে বলেছি রি, র মূর্ধন্য স এর পরে যদি কোনো ন থাকে তাহলে সেই নটা মূর্ধন্য হয়ে যায়। এখন বলা হচ্ছে রি, র মূর্ধন্য স এর পরে আরও কি থাকতে পারে, আরও থাকতে পারে স্বরধ্বনি, অর্থাৎ স্বরে অ, স্বরে অ, হ্রস্ব ই, দীর্ঘ ই যে ধ্বনিগুলো আছে এই স্বরধ্বনিগুলোর যে কোনো একটি স্বরধ্বনি থাকতে পারে, অথবা থাকতে পারে মূর্ধন্য স, অন্তস্থ, ব, হ, অনুস্বার, এইগুলো থাকতে পারে, অথবা থাকতে পারে ক বর্গীয় যে 5টা ধ্বনি আছে সেই ধ্বনিগুলো থাকতে পারে, অথবা থাকতে পারে প বর্গীয় যে 5টা ধ্বনি আছে সেইগুলো থাকতে পারে। তো রি, র মূর্ধন্য স এর পরে এই যে ধ্বনিগুলোর কথা বলা হলো এই ধ্বনিগুলো থাকবে এবং তারপরে যদি কোনো ন থাকে, এই ধ্বনিগুলো থাকার পরে যদি কোনো ন থাকে সেই নটা কি হবে মূর্ধন্য হবে। উদাহরণ দিয়ে একটু ক্লিয়ার করি, যেমন আমরা এখানে উদাহরণ লিখেছি কৃপণ, এখানে খেয়াল করো রিকার প্রথমে পাচ্ছি রি, র মূর্ধন্য স, সেই রিকার এর পরে ছিল
ক বর্গীয় প বর্গীয় প বর্গীয় ধ্বনির প পাচ্ছি, তার মানে রিকারের পর প বর্গীয় ধ্বনির প পাচ্ছি। এর পরের যে নটা, এই নটা এই জন্য মূর্ধন্য হয়ে গেছে। আশা করি বোঝা গেল যে রিকারের পরে প, তারপর মূর্ধন্য। একইভাবে যখন আমরা হরিণ লিখছি, এখানে দেখো খেয়াল করো, র, আমরা যদি রিকার লিখি, রি যদি লিখতে চাই তাহলে কি হবে, র যোগ রস্বই। তার মানে এই যে রস্বই কার, এটা কিন্তু রস্বই হিসেবে কাজ করছে, এটা একটা স্বরধ্বনি। তার মানে র এর পরে রস্বই, তারপরে যে নটা ছিল সেই নটা কিন্তু মূর্ধন্য হয়ে গেছে। একইভাবে অর্পণ, অর্থাৎ এই যে রেফটা র হিসেবে কাজ করছে, তো র এর পর প বর্গীয় ধ্বনি প, তারপরে যে নটা ছিল সেই নটা মূর্ধন্য হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসো নত্যবিধানের 5 নম্বর নিয়ম নিয়ে আমরা একটু আলোচনা করি। 5 নম্বর নিয়মে বলা হচ্ছে প্র, পরা, পরি, নির এই 4টি উপসর্গের পরে, তোমরা খেয়াল করো যে এখানে আমরা কয়টি উপসর্গের কথা বলছি, প্র, পরা, পরি এবং নির, মোট 4টি উপসর্গ। এই 4টি উপসর্গের পরে কি থাকবে, উপসর্গের পরে এছাড়াও অপর ও অন্তর শব্দের পরে, অর্থাৎ এই 4টি উপসর্গের পরে অথবা অপর ও অন্তর শব্দের পরে যদি নদ, নখ, নহ, নি, নুদ, অন, হন ইত্যাদি ধাতু থাকে, তাহলে কি হচ্ছে, 4টি উপসর্গ প্র, পরা, নির আর কি পরি, এই 4টি উপসর্গের পরে অথবা অপর আর অন্তর শব্দের পরে কি কি ধাতু, নদ, নখ, নহ, নি, নুদ, অন আর হন, এই ধাতুগুলো মিলিত হয়ে যদি কোনো শব্দ গঠন করে তাহলে সেই সব ধাতুর স্থানে কি হবে, মূর্ধন্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমস্ত ধাতু মিলিয়ে কিভাবে নতুন শব্দ গঠন হয় এগুলোর জন্য জানার জন্য আমাদের প্রকৃতি ও প্রত্যয় এই অধ্যায়টি খুব ভালোভাবে জানতে হবে। তো আমি এই জায়গাতে ব্যাখ্যা করছি না কিভাবে এই শব্দগুলো ধাতু যোগে গঠিত হয়েছে, তো আমরা যখন প্রকৃতি ও প্রত্যয়ের ক্লাস করাবো সেই সময় তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবে, তাহলেই বুঝতে পারবে যে আমরা এখানে উদাহরণের যে শব্দগুলো লিখেছি সেই শব্দগুলো কিভাবে এই ধাতুগুলোর সমন্বয়ে গঠন হয়েছে। তো প্রকৃতি প্রত্যয়ের ক্লাসের জন্য তোমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আমরা নিয়মটা আরও একবার দেখি যে প্র, পরা, পরি, নির এই 4টি উপসর্গের পরে অথবা অন্তর ও অপর শব্দের পরে যদি এই সমস্ত ধাতু যেমন নদ, নখ, নহ, নি, নুদ, অন, হন এই সমস্ত ধাতু সহযোগে নতুন শব্দ গঠন করে, তাহলে এই যে ধাতু, এই সমস্ত ধাতু দেখো প্রত্যেকটা ধাতুতেই কিন্তু একটা করে ন আছে, যেমন নদে ন আছে, নখে ন আছে, নহতে ন আছে, নিতে ন আছে, নুদে ন আছে, অনে ন আছে, হনে ন আছে, এই সমস্ত নগুলো মূর্ধন্য হয়ে যাবে। যেমন উদাহরণ আমরা দিয়েছি প্রণাম, পরিণতি, প্রণিধান ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা নিয়মের মধ্য থেকে মূর্ধন্য এর ব্যবহারের কিছু উদাহরণ দেখেছি। কথাই বলে প্রত্যেকটা নিয়মেরই কিছু অনিয়ম থাকে, প্রত্যেকটি আইনের ফাঁকে কিছু বেআইনি কাজও হয়ে থাকে। তেমনিভাবে আমরা মূর্ধন্য ব্যবহারের যে নিয়মগুলো দেখলাম এই নিয়মের বাইরেও কিছু অনিয়ম আছে। অনিয়ম বলতে আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে যে সমস্ত শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়ে বসে আছে সেগুলো কোনো নিয়মের অধীনে ফেলা যাবে না। তো এরকম কিছু শব্দ আছে যেগুলোতে স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়, কোনো নিয়ম কানুন না মেনেই, এগুলোকে আমরা বলে থাকি স্বভাবতই মূর্ধন্য এর ব্যবহার। আর বিশেষ করে চাকরির পরীক্ষাগুলোতে এই অংশ থেকেই বেশি প্রশ্ন হয়ে থাকে যে নিচের কোন শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য এর ব্যবহার ঘটেছে। তো এই ধরনের প্রশ্নের উত্তর জানার জন্য তোমরা এখানে আমি দেখো কতগুলো শব্দ লিখেছি, এই শব্দগুলো ছন্দের আকারে মুখস্থ করে নিতে পারো। তোমরা এই ছন্দটা মূলত ক্লাস 9 এবং 10-এর যে ব্যাকরণের বোর্ড বই আছে মনির চৌধুরী রচিত, সেই বইয়ে খুব সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। তো আমরা সেখান থেকেই একটা ছন্দ তোমাদের সামনে উপস্থাপন করছি। এই ছন্দের ভিতরে যে শব্দগুলো আছে মূলত এই শব্দগুলোই স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে, কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে, আর প্রশ্নেও বেশিরভাগ এখান থেকেই এসে থাকে। তো আমরা ছন্দটা একটু দেখে নিই। চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, বেণু বীণা কঙ্কন কণিকা,
কল্যাণ শোণিত মণি স্থানুগুণ পুণ্য বেনি ফণি অনু বিপণী গণিকা আপন লাবণ্য বাণী নিপুণ ভনিতা পানি গৌণ কোণ ভান পনশান চিক্কন নিক্কন তুন কফনি বণিক গুণ গণনা পিনাক পণ্যবান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এইভাবে ছন্দ করে তোমরা মুখস্থ করে ফেলতে পারো তাহলে স্বভাবতই যে সমস্ত শব্দে মূর্ধন্য এর ব্যবহার ঘটেছে সেগুলো কখনোই আর ভুল হবে না। তো আমরা এগুলো দেখলাম যে মূর্ধন্য এর ব্যবহারের 5টি নিয়ম আলোচনা করলাম এবং 5টি নিয়মের শেষে স্বভাবতই যে সমস্ত শব্দে মূর্ধন্যের ব্যবহার ঘটে সেই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি নত্যবিধান থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে তোমরা অবশ্যই সেগুলোর সঠিক উত্তর করতে পারবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। যাওয়ার আগে বলে যাই, যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। করোনার এই সময়ে অবশ্যই যেখানেই যাবে মাস্ক ব্যবহার করবে, জনবহুল এলাকা এড়িয়ে চলবে এবং সবসময় স্যানিটাইজার ব্যবহার করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।